This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরেই বলতে হয়, যত কাণ্ড এখন যেন এই ডায়মন্ড হারবারেই। প্রথম দফার ভোট শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি, পরের সপ্তাহেই ভোট। কিন্তু এ রাজ্যে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী কে, এই উত্তরটা কিন্তু এখনো পাওয়া গেল না। আসানসোলের প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবারে এখনো চুপ বিজেপি। অভিষেকের কেন্দ্রে প্রার্থী ঘোষণা কবে, রহস্য জিইয়ে রেখেছে বিজেপি। ডায়মন্ড হারবার নিয়ে গেরুয়া শিবিরের এখনো কোনো রকম উচ্চবাচ্যই নেই। গেরুয়া শিবিরের নেতারা বলছেন ডায়মন্ড হারবারের প্রার্থীতে চমক থাকবে। সূত্রের খবর, বিজেপির প্রার্থী তালিকায় চর্চায় রয়েছে কংগ্রেস থেকে বিজেপিতে আসা এক আইনজীবী। আলোচনায় রয়েছে এক মহিলা লড়াকু আইনজীবীর নামও। ডায়মন্ড হারবারের ভোট সপ্তম দফায়, অর্থাৎ 1 জুন সেখানে ভোট গ্রহণ। ফলে এটা ঠিক যে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে হাতে এখনো কিছুটা সময় রয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার মানে তো হেভিওয়েট ফাইট, মানে তৃণমূলের নাম্বার 2-র বিরুদ্ধে লড়াই। তার জমি তৈরি করতে কি সময়ের দরকার নেই? এ প্রশ্ন ঘুরছে বঙ্গ রাজনীতির ময়দানে। তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়ছেন না খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। করে তো লাভ নেই, উনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন। উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না। আমি উনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না, এখন তো অসুবিধা নেই। আপনারা অভিযোগ করেন যে বিধানসভায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি। আরে বিধানসভা হয়েছে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে, দায়িত্বে তো রাজ্য নির্বাচন কমিশন ছিল না। লোকসভায় একটা লোক লাগে, পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে খুব কম করে হলে যদি 2000 বুথ থাকে, তার মানে 2000 ক্যান্ডিডেট লাগবে। আপনার লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না। আপনারা কতটা দুর্বল বাংলায়। এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া আপনাদের কিছু নেই। এর পাল্টা কি জবাব বিজেপির? তাদের কি ফেস লস হচ্ছে না? প্রশ্ন তো উঠবেই। এই রয়্যাল বেঙ্গল যে কি রয়্যাল বেঙ্গল, আমার মনে হয় রয়্যাল বেঙ্গল বিড়াল হবে, হয়তো নতুন প্রজাতি জন্মেছে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার আমি জানি যে ঝাঁপিয়ে পড়ে হরিণ টরিণ ধরে, পয়লা বালি ধরে, এরকম তো জীবনে দেখিনি এরকম রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কী রয়্যাল বেঙ্গল টাইগার জানি না, কিন্তু এই যে এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিত। সেরকম আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি জিত। প্ল্যানিং চলছে, সমস্ত প্ল্যানিং। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলেই পেছন থেকে দৌড়ে আসতে হয়। বুঝতেই পারছেন বাঘ যুদ্ধ কিন্তু চরমে। কিন্তু যুদ্ধের ময়দানে কি হবে বা বলা ভালো, কবে ঘোষণা হবে পদ্মপ্রার্থীর নাম? বামেরা কিন্তু ঘোষণা করে দিয়েছে নাম, আইএসএফও পিছিয়ে নেই, তারাও প্রার্থী দিয়েছে। বাদ এখনো শুধুমাত্র বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, ডায়মন্ড হারবার আসনে প্রার্থী ঘোষণা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা রাখার জন্য এবং আরও কিছুটা সময় অপেক্ষার জন্য আবেদন জানিয়ে ইতিমধ্যে কর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়েছে স্থানীয় জেলা নেতৃত্বের তরফে। তাকে দলের কর্মীদের মনোবল যাতে ভেঙে না পড়ে, সেজন্যই। এসব নিয়ে এখন ডায়মন্ড রাজনীতির গরমাগরম পরিবেশ। এটা তৃণমূলের মতো তো কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না যে পিসো ভাইপো কোম্পানি ওপর থেকে অর্ডার দিয়ে দিল আর রাতারাতি হয়ে গেল। আমাদের সময় লাগছে। তবে আমি আপনাদের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই যে উনি যদি জেতার জন্য এতটাই আত্মবিশ্বাসী, তাহলে কেন বিজেপি কর্মীদের নামে এত ভুড়ি ভুড়ি মিথ্যে কেস দিচ্ছে আর বাড়িতে হামলা করছে? এই উত্তরটা আগে উনি দিক। বিজেপি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স কম হতে পারে, রাজনীতির জীবন কম হতে পারে, তার ভাবনা চিন্তা, তার রক্ত মমতা ব্যানার্জির ছায়া। তাই অভিষেক ব্যানার্জিকে বিরুদ্ধে প্রার্থী করতে গেলে যারা ধর্মকে সামনে রেখে যে বিজেপি পার্টি হিন্দু মুসলমানের ভাগ করে দিয়ে সমাজ ধ্বংস করে, তাদের তো অনেক কিছু ভাবতে হবে। বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে, কে বলেনি? বিজেপি তো ক্যান্ডিডেট দিয়েছে। বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। বিজেপি তৃণমূলে গোটা আছে, তাইও বিজেপি ক্যান্ডিডেট দেয়নি। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী 7 বার আসতে পারে, কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোথাও প্রার্থী দিতে পারে না। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, হেমন্ত সোরেনের বাড়িতে পুলিশ যেতে পারে, কিন্তু পিসি ভাইপো অ্যারেস্ট হবে না। তো বিজেপি সেদিন গোটা আছে, সেই গোটা ম্যাচ খেলতে নেমেছেন। যতই বিতর্ক বাধুক, যত সমালোচনা সতর্কবাণীর মুখে পড়তে হোক, দিলীপ ঘোষ নিজের মেজাজেই ছিলেন, আছেন, হয়তো থাকবেনও। এদিনও বাঁধিয়েছেন তিনি নতুন আরেক বিতর্ক, বলবো সেসব। তবে তার আগে একটু অন্য ছবি দেখাই আজ।
ভাতারে ভোট প্রচারে যাওয়ার পথে দিঘির পাড়ে তৃণমূলের অনুষ্ঠানে ঢুকে পড়েন দিলীপ। না, কোনো গন্ডগোল হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় জলছত্রের আয়োজন করা হয়েছিল, আর এলাকায় সেই সময় ছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎ করেই চলে যান সেখানে। তাকে দেখে তৃণমূল কর্মীরা তো হতবাক, তবে দুপক্ষই সৌজন্য বজায় রাখে। আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়, এটা বলেছি। আবার এদিনে কিন্তু তিনি নয়া দাওয়াই দিয়ে আরেক বিতর্ক বাঁধিয়েছেন। কোনো ঢাক ঢাক গুড়গুড় নয়, একেবারে খুল্লাম খুল্লা ছোলা গুড় খেয়ে শক্তি বৃদ্ধির বার্তা দিলেন। এদিন নিজের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকে নিশানা করেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে ঘোড়ায় চড়ছেন কীর্তি আজাদ, আর তা নিয়েই তুমুল টক্কর। প্রচন্ড পরিশ্রম করছেন দেখা যাচ্ছে। কোথায়? বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন গ্রামে ঘোড়ায় করে ঘুরলে পরিশ্রম হয় নাকি? আমি তো হেঁটে ঘুরি, উনি হাঁটতে পারছেন তাই ঘোড়ায় উঠেছেন। লোকে বিয়ের সময় ঘোড়ায় উঠে, এখন কেন উঠেছেন আমি বুঝতে পারছি না। किसी आदमी के बारे में वो किसी का टांग तोड़े या किसी का कुछ बोलता है, मेरे पास पागल लोगों के लिए टाइम नहीं है। पागल की ना बोले और छागल की ना खाए। নমিনেশন করার আগেই উনি হেরে যাবেন। বর্ধমানের মানুষ এত পাগল নয়, সংস্কৃতি সম্পন্ন, শিক্ষিত, সচেতন মানুষ। তারা বিনা কারণে উৎপাত চিৎপাত করেন না। বাইরের থেকে কেউ এসে গালাগালি দেবে, এখানে বড় ডায়লগ মারবে, এটা এখানকার মানুষ স্বীকার করবে না। क्योंकि हम उनकी तरह अभद्र नहीं है। हमको मेरे घर में संस्कार सिखाया गया है और हम संस्कार से रहते हैं और संस्कार की बातें करते हैं, उनकी तरह अभद्र बात नहीं करते। এই মুহূর্তের খবর, টিভি9 বাংলার খবরের জের এসএসকেএমে শিশু সুরক্ষা কমিশন। ফলতার হোমে ওই নির্যাতিত ছাত্রকে দেখতে গেলেন কমিশনের চেয়ারপারসন। ছবি দেখাচ্ছি আপনাদের। জেলা শাসক এসপির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন। ছাত্রের বয়ান রেকর্ড জনশিক্ষা দপ্তরের আধিকারিকের। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, অবশেষে একটু টনক নড়ল প্রশাসনের তাহলে? দেখো মঞ্জিরা, এই মুহূর্তে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস তিনি কথা বলছেন। পরিবার নির্যাতিত যে ছাত্র তার দিদির সঙ্গে কথা বলছেন। আর তারা প্রথমেই যেটা জানালেন যে চিকিৎসকের সঙ্গে দেখা করেছে, তারা জানতে পেরেছেন যে চিকিৎসকের সঙ্গে কথা বলে যে এই ছাত্রকে এখন আগে স্থিতিশীল করাটা প্রয়োজন। যে ট্রিটমেন্টটি দেওয়া হোক সেটা নেওয়ার মতো যে শরীরের যে ক্ষমতা, সেই শারীরিক সক্ষমতা এখনো তৈরি হয়নি শিশুর। তো তুমি বুঝতেই পারছো মারাত্মক ভাবে সে কিন্তু এই মুহূর্তে যখন আঘাতপ্রাপ্ত হয়ে সংকটজনক অবস্থায় পিকুতে, অর্থাৎ পেডিয়াট্রিক যে আইসিইউ বেড, সেখানে কিন্তু সে লড়াই চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা যেটা জানার চেষ্টা করছেন যে কেন, কি পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটলো, দেরিটা কোথায় হলো, যে কথাগুলো বেশ বুঝতে পারছি। সৌরভ, ওই শিশু এখন কেমন আছে? সংকটজনক। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। যাতে ওর নিরাপত্তাটা এবং পড়াশোনাটা ভালো থাকাটা সুনিশ্চিত করা যায়।